আপনিও দুটো চোখের দিকে তাকিয়ে দেখুন, কি অসম্ভব তেজ আর কি অদ্ভুত জ্যোতি রয়েছে ওর দুই চোখে। এমন দুই চোখের দিকে তাকিয়ে বিজয়ী হবে কার সাধ্য? খনামা, এই নাও তীর্থের প্রসাদ আর মন্ত্রপুত ফুল। তুমি প্রসাদটা খেয়ে নিয়ে এই ফুল সঙ্গে রাখবে, দেখবে দেবী সর্বদা তোমার সহায় থাকবেন। আচার্যদেব কিন্তু তোমাকে তোমার মাথা ঠান্ডা রাখতে বলেছেন, আর তোমাকে মনে করিয়ে দিতে বলেছেন যে মানুষ যদি একবার সন্ত্রস্ত হয় তাহলে ধীরে ধীরে তার মধ্যে থেকে সমস্ত আত্মবিশ্বাস চলে যেতে থাকে, আর একবার যদি আত্মবিশ্বাস চলে যায় তাহলে মানুষ কিন্তু তার জেতা লড়াইও হেরে যায়। তুমি কিন্তু সব পরিস্থিতিতে নিজেকে নিজে নিয়ন্ত্রণে রাখবে, যুক্তি দিয়ে কথা পরিবেশন করবে, আর তোমার সামনে যেই থাকুক তার বয়স বা অভিজ্ঞতা নিয়ে তোমার ভাবার কোনো প্রয়োজন নেই। কেমন? বুঝেছি। তোমাকে শুধু একটা কথাই মনে রাখতে হবে খনা, তোমার জয় আমাদের জয়, মিহিরের জয়, মানুষের জয়, মানুষের অধিকারের জয়। খনা, যখনই তুমি বিব্রত হবে বা যখন তোমার নিজেকে দুর্বল মনে হবে তখন মহারাজ আর আমার দিকে তাকিও। আজ যে আমরা অক্ষত সুস্থ আছি তা মিহিরের জন্য, তাই আমাদের দিকে তাকালেই তোমার মিহিরের অবদানের কথা মনে পড়বে, তুমিও নতুন উদ্যম ফিরে পাবে। আমাদের মুখ রেখো খনা, আমাদের গর্বিত করো। বিজয়ী ভব। মিহির, তুমি যতই অস্বীকার করো আমরা কিন্তু জানি যে তোমার সাথে রাজকুমারীর সম্পর্কটা কতটা মধুর। চুপ করো। কেন চুপ করব? কেন? কারণ তোমরা সব প্রলাপ বকছো। প্রলাপ? আমরা সবাই প্রলাপ বকছি, কিন্তু রাজকুমারী তো নিজেই রাজসভায় উপস্থিত থেকে তোমার অধিকারের জন্য লড়াই করছেন। এর ব্যাখ্যা তোমার কাছে কি আছে? কি হলো মিহির, চুপ করে আছো কেন? স্বীকার করো যে তোমাদের বন্ধুত্বটা এখন আর শুধু বন্ধুত্ব নেই। কি হলো, কিছু বলো। মিহির, সবাই বসো। মিহির, আমার কাছে একবার এসো। সবাই যে যার পড়া করো। যে যাই বলুক, আমি কিন্তু জানি তোমার আর রাজকুমারীর মধ্যে যে সম্পর্ক রয়েছে তার সত্যতাটা কি। তোমরা খুব ভালো বন্ধু, বন্ধুত্ব ছাড়া তোমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। কিন্তু সমস্যাটা কি জানো মিহির, এই জগৎ কিছুতেই সোজা হিসাবটা বুঝতে পারে না, বা বোঝার চেষ্টাই করে না, বুঝলেও স্বীকার করতে চায় না। কারণ যত বেশি বিকৃতি তত বেশি আনন্দ। একটা কথা সেদিন জিজ্ঞেস করতে পারিনি, আজ জানতে চাই, আপনি কেন আমার হয়ে খনাকে লড়াই করার দায়িত্ব দিলেন? কারণ আমার মনে হয় খনাই এই কাজটা সবচেয়ে ভালো করতে পারবে, এটাই আমার বিশ্বাস। খনা ছাড়া অন্য কাউকে যদি আপনি দায়িত্ব দিতেন তাহলে বোধহয়
আমাকে এত কথা শুনতে হতো না। হয়তো হয়তো তাই, আবার হয়তো অন্য কিছু নিয়ে মানুষের মনে অন্য ধরনের কোনো জিজ্ঞাসা জন্ম নিত মিহির। কারণ মানুষের কৌতূহলের তো শেষ নেই। দেখো, কে কি বলল না বলল তা নিয়ে এত ভেবো না মিহির। উপেক্ষা করতে শেখো। জীবনে এ ধরনের প্রশ্নের সম্মুখীন তোমাকে হতেই হবে। উপেক্ষা করলেই তবে তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে। কিন্তু আমার অস্ত্র শিক্ষার বিষয়টা এতটাই বিতর্কিত যে আমি ঠিক থাকলেও মানুষ আমাকে স্থির থাকতে দেবে না। যে কাজটা কেউ কোনোদিন করেনি তা করতে গেলে ঝড় তো উঠবেই মিহির। সেই ঝড়ের সম্মুখীন খনা হবে, প্রবল বিক্রমে লড়াই করবে। তোমার বন্ধু যদি লড়াই করার সাহস দেখাতে পারে, আর তুমি সামান্য দুটো কথা সহ্য করতে পারছো না মিহির, মিহির খনার পাশে দাঁড়াও। শুধুমাত্র তোমার জন্যে সে ন্যায় যুদ্ধে অবতীর্ণ হয়েছে, তার পাশে দাঁড়ানো তোমার নৈতিক কর্তব্য। তুমি যদি সরে যাও মিহির, তাহলে তোমাদের বন্ধুত্বই অর্থহীন হয়ে পড়বে। খনার এই লড়াই অর্থহীন হয়ে পড়বে মিহির। সাবধান, মহারাজ সভাকক্ষে আসছেন। আপনারা সকলে আসন গ্রহণ করুন। এত লোকের সামনে খনা পারবে তো? মহারাজকে বিশেষ চিন্তিত বলে মনে হচ্ছে। উনি বুঝতে পেরেছেন আমরা থাকাতে ওনার ইচ্ছা পূরণ কিছুতেই হবে না। হ্যাঁ, আপনি যথার্থই বলেছেন। সে উনি যত বড় তর্কবাগিসে ডেকে আনুন না কেন, আমাদের তর্কে কেউ হারাতে পারবে না। প্রণাম মহারাজ। রাজকুমারী খনা আর রাজবধূ সমৃদ্ধি এসেছেন। প্রণাম মহারাজ। মহারাজ, আপনার অনুমতি পেলে আজকের এই সভা শুরু করা যাক। নিশ্চয়ই, কিন্তু তার আগে আমি সভার প্রত্যেকটি মানুষকে কিছু কথা বলতে চাই। এই সভার আয়োজন করা হয়েছে কারো ভাবাবেগে আঘাত করার জন্য নয়। এই সভার আয়োজন করা হয়েছে একজনের ভবিষ্যৎ, একজনের অধিকার নিয়ে আলোচনা করার জন্য। আর এমন একজন যার প্রতি সিংহল এবং সিংহলের রাজবংশের প্রত্যেকটি লোক কৃতজ্ঞ। হ্যাঁ, তিনি একজন ব্রাহ্মণ সন্তান, কিন্তু কোন ক্ষত্রিয় থেকে কোনো অংশে কম বীর নয়। সে চূড়ান্ত সাহসিকতার পরিচয় দিয়েছে। আপনাদের রাজার প্রাণ বাঁচিয়েছে। কিন্তু আজ সে নিজেই বিপদগ্রস্ত। তার নিজের প্রাণ নিয়ে সংশয় দেখা যাচ্ছে। দুষ্টের দমন করা গেলেও, অপরাধের নাশ করা গেলেও এখনো অনেক অপরাধীরা এরকম আছে যারা গা ঢাকা দিয়ে আছে।
যাদেরকে এখনো ধরা যায়নি। আমাদের ভয় তারা যদি সংগঠিতভাবে আবার সেই ব্রাহ্মণ সন্তানের কোনো ক্ষতি করতে চায়। এবং আমি নিশ্চিত তারা সবার আগে এই ব্রাহ্মণ সন্তানের ক্ষতি করার চেষ্টা করবে, কারণ সেই ব্রাহ্মণ সন্তান তাদের চোখে পড়ে গেছে। তাই আমি চাই সে অস্ত্র শিক্ষা পাক। কারণ প্রত্যেকটি মানুষের আত্মরক্ষা করা মৌলিক অধিকার। তাই আমি ঠিক করেছি আমি তাকে অস্ত্র শিক্ষা দেব। যাতে তাকে কারোর উপরে নির্ভরশীল না হতে হয়, সে যাতে নিজেই নিজের রক্ষা করতে পারে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কার কথা বলছি। হ্যাঁ, তার নাম হলো মিহির। সে আমার পরম প্রিয় পাত্র। তাকে যোদ্ধা তৈরি করার আমার কোনো অভিপ্রায় নেই। আমি চাই সে যাতে তার নিজের রক্ষা নিজে করতে পারে। দেখুন, আমি আবারও বলছি, কারো ভাবাবেগে আঘাত করার ইচ্ছা আমার এক ফোঁটাও নেই। আজ পরিস্থিতি আমাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। আজকের এই সভার ফলাফল যাই হোক না কেন, আশা করি আপনারা সেটা উদার চিত্তে গ্রহণ করবেন। মিহিরের বিষয় নিয়ে আলোচনা করার আগে আমি রাজপুরোহিত মশাইকে অনুরোধ করব কিছু বলার জন্য। তিনি শুধু মিহিরের পিতা নন, একজন ব্রাহ্মণও। তাই তার মতামত জানা আমাদের কাছে অত্যন্ত আবশ্যক। রাজপুরোহিত মশাই। একজন একনিষ্ঠ ব্রাহ্মণ হয়ে মহারাজের এই প্রস্তাবে আমি রাজি হতে পারছি না। কারণ আমাদের বর্ণের কিছু রীতিনীতি আছে। চিরকাল ব্রাহ্মণেরা পূজাপাঠ আর বিদ্যার আরাধনা করে এসেছে, কিন্তু একজন রাজার অনুরাগী মানুষ হিসেবে আমার মনে হয়েছে বিষয়টা নিয়ে যথেষ্ট বিতর্কের প্রয়োজন। কারণ আমি জানি মহারাজ যা করেন তা অত্যন্ত ভেবেচিন্তে করেন এবং সকলের মঙ্গলের জন্যই করেন। সেই কারণে আমি বলেছিলাম, সিংহলের শ্রেষ্ঠ 7 জন ব্রাহ্মণ যদি মত দেন তাহলে আমার কোনো আপত্তি নেই। এখানে আপনারা সবাই উপস্থিত আছেন। আপনারাই সিদ্ধান্ত নিন আমার পুত্রের এই অধিকার পাওয়া উচিত কিনা। আমি নিজের বর্ণের সাথে সংঘাতে যেতে পারবো না, আবার মহারাজকে অসন্তুষ্ট করা আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি চাই মাননীয় মহারাজ এবং 7 জন দ্বিজ মিলে এই বিষয়টার মীমাংসা করুন। মিহিরের অস্ত্র শিক্ষার অধিকার পাওয়া উচিত কিনা সেটা নিয়ে আজ সভায় প্রবল বিতর্ক হবে। কিন্তু তার থেকেও বেশি বিতর্ক হবে যখন আপনারা তার নাম জানতে পারবেন যে আজ সভায় মিহিরের অধিকারের সপক্ষে বক্তব্য রাখবে।
মানুষ প্রশ্ন তুলতেই পারে যে এতজন থাকতে কেন এমন একজনকে নির্বাচিত করা হলো। আপনাদের জানাই স্বয়ং আচার্যদেব বিদ্যাধর্মশাই রাজকুমারী খনাকে এই দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করেছেন। আশা করি আচার্যদেবের উপর আপনাদের সকলেরই আস্থা রয়েছে এবং আমাদের মতো আপনারাও নিশ্চয়ই তাকে এবং তার মতামতকে শ্রদ্ধা করেন, অভ্রান্ত বলে মনে করেন। আমার মনে হয় এরপর কারোর মনে কোনো জিজ্ঞাসা থাকবে না। তাই আমি বলছিলাম, দাঁড়ান প্রধানমন্ত্রী মশাই। আমাদের অপমান করাই যদি আপনাদের উদ্দেশ্য হয় তবে আপনারা অত্যন্ত অন্যায় করছেন। এ কি বলছেন? অপমান? হ্যাঁ, অপমান মহারাজ। একজন অব্রাহ্মণের সঙ্গে আলোচনা করতে বলা অপমান করা নয়। শুধু অব্রাহ্মণ নয়, একজন অপ্রাপ্ত বয়স্কা নারীর সাথে আলোচনার কথা বলা হচ্ছে। এসব আমরা কিছুতেই মেনে নেব না। আপনারা অযথা রাগ করছেন। বিতর্কই আমাদের মূল উদ্দেশ্য। বিতর্কে কে আপনাদের সঙ্গে অংশ নেবেন সেটা নেহাতি গৌণ। তা মোটেই গৌণ নয় প্রধানমন্ত্রী মশাই। সিংহলে নারীর শিক্ষার কোনো অধিকার নেই। সমাজ ব্যবস্থার কোনো কার্যে অংশগ্রহণ করার অনুমতি তার নেই। তার স্থান অন্তঃপুরে। তা সত্ত্বেও রাজকুমারী শিক্ষা লাভ করেছেন, আর আমরা কেউ কোনো আপত্তিও করিনি। তা বলে আজ তাকে এত বড় একটা দায়িত্ব দিলে আমাদের পক্ষে কিছুতেই তা মেনে নেওয়া সম্ভব নয়। রাজকুমারী পারবেন আমাদের সাথে? কতটুকু বোঝেন? দুদিন আশ্রমে গেলেই মানুষ কিছু জ্ঞানী হয়ে যায় না। মহারাজ, রাজকুমারী আমাদের একটা প্রশ্নেরও উত্তর দিতে পারবে না। সভা ডাকাই তাহলে অর্থহীন হয়ে যাবে। আপনারা আগে আমায় প্রশ্ন করুন, দেখুন আমি পারি কিনা। কেন আগে থেকে আপনারা এসব কথা বলছেন? আমায় একটা সুযোগ দিন, কথা দিচ্ছি। যদি আপনাদের প্রথম প্রশ্নের উত্তর আমি না দিতে পারি, তাহলে আমি মাথা নিচু করে এই সভা ছেড়ে চলে যাব। আমি আপনাদের সাথে তর্কযুদ্ধে অংশগ্রহণ করছি ঠিক, কিন্তু আমি জানি আপনারা সর্বোচ্চ জ্ঞানী, বর্ণশ্রেষ্ঠ। আপনাদের আমি অত্যন্ত শ্রদ্ধা করি। আমার এখানে অংশগ্রহণের উদ্দেশ্য মিহিরের অধিকারের সপক্ষে যুক্তি দেওয়া, আপনাদের জ্ঞান, সম্মান এবং শ্রেষ্ঠত্বের প্রতি প্রশ্ন তোলা নয়। আমি কারো ভাবাবেগে আঘাত করার উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি। আমি জানি কে শ্রেষ্ঠ এবং তাকে কিভাবে যথাযোগ্য সম্মান দেওয়া উচিত। রাজকুমারী, আপনি প্রস্তুত?